উত্তর কোরিয়ার একটি ক্ষেপণাস্ত্র ইউনিট এখন রাশিয়ার পশ্চিমাঞ্চলে মোতায়েন শুরু হয়েছে। ইরান আমেরিকার যুদ্ধ, রাশিয়া ইউক্রেন যুদ্ধ দুইটাই কিন্তু ফেব্রুয়ারি মাসে শুরু হয়েছে। ফেব্রুয়ারি মাসে সেটা, হ্যাঁ, ফেব্রুয়ারি 22 ফেব্রুয়ারি আর একটা 28 ফেব্রুয়ারি। রব লি বলেন, রাশিয়াকে উত্তর কোরিয়ার এই সহায়তা ইউক্রেনের জন্য বড় হুমকি, কারণ এই মুহূর্তে ইউক্রেনের এগুলো ঠেকানোর সব যন্ত্রপাতি আমেরিকা আমেরিকানরা নিয়ে ফেরত চলে নিয়ে গেছে। গেছে, তার মানে হ্যাঁ। উত্তর কোরিয়া এবং রাশিয়া মিলে যে হামলা করবে সেটা একদম একুরেট হবে। ইসরায়েল ফলস ফ্ল্যাগ অ্যাটাক করে নাম ফালাইছে হয় ইরানের, প্রতিরোধ যোদ্ধাদের, নাইলে ইরানের। ইরানের। এই যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী উনি যে বলছেন, উনি অবশ্যই এটা বলছেন যে সময় হলে ফিরবেন আর কি। এখন কিন্তু আবার উনি সরে গেছেন ডিসেম্বর থেকে। হ্যাঁ, সুপ্রিয় দর্শক, খবর সংযোগ টক শোতে আপনাদের স্বাগতম। ছুটির দিন, আজ শুক্রবার। বৃষ্টি হচ্ছে এই এখন সিজনটা এইরকম। তারপরেও আপনারা বাসায় দুপুরে খিচুড়ি খেতে পারেন বৃষ্টি হলে, আর বৃষ্টি না হলে আপনারা ঘুরে আসতে পারেন। ছুটির দিনে আমাদের সাথে আপনারা এসেছেন বলে আমরা কৃতজ্ঞ। আমি বরাবরের মতো রয়েছে কাজল হায়দার, আর আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন সিনিয়র সাংবাদিক আহমদ আতিক। আতিক ভাই, এই ছুটির দিনে যে দর্শকরা দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন তাদের তরফ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক শ্রোতাদেরও স্বাগত। যেহেতু দর্শকদের কথা হচ্ছে, আমি প্রথমে ইউটিউব এবং ফেসবুকের যারা আমাদের দর্শক কমেন্ট করেছেন তার কিছু অংশ আমি পড়ছি, কারণ অনেক কমেন্ট, এত সময় আমাদের অল্প, তাই প্রথমেই আমি আপনাদের কাছ থেকে ক্ষমা নিচ্ছি এই কারণে যে সবার কমেন্টটা পড়া যাচ্ছে না। করছি ইউটিউবে যারা কমেন্ট করেছেন তাদের মধ্যে রয়েছেন আব্দুল সালাম, উনি বলছেন, আসসালামু আলাইকুম কাজল ভাই, আমেরিকা কি সত্যি চুক্তি করবে ইরানের সাথে? ওমান মাস্কাট আব্দুল সালাম তৌহিদ, কখনোই করবে না। এটা হলো এক ধরনের ভাওতামি, আপনি বলতে পারেন ভাওতাবাজি। আমি আরেকজন লিখছেন, আমি মনে করি বাংলাদেশকে অবশ্যই চীনের বলয়ে সরাসরি ঢুকে যাওয়া এবং আমৃত্যু সামরিক চুক্তি অব্যাহত রাখতে হবে। এটা এসপি আইডি থেকে আসছে। তারপরে ব্যাপারী একটা আইডি থেকে লিখছে, ভাই আমাদের ইটালি থেকে বলছে, আপনাদের আলোচনা অনেক ভালো লাগে, আল্লাহ অনেক হেদায়েত দান করো, হায়াত দিক আমাদের দুজনকে। ধন্যবাদ আপনাকে, আমাদের জন্য দোয়া করেছেন, আপনাদের পোষে অনেক দরকার। আচ্ছা, এই জন্য ধন্যবাদ, আপনি আমাদের সাথে আসেন, প্রতিটা অনুষ্ঠান দেখেন, এই জন্য ভাইয়া আপনাকে ধন্যবাদ। রশিদ লিখছেন ওমান থেকে দেখছি, ওমানবাসীদের আমাদের তরফ থেকে আপনার হয়ে আমরা অভিনন্দন জানাচ্ছি এবং আমাদের ভিডিওগুলো আপনারা শেয়ার করে দেন। জান্নাতি আক্তার আমাদের লাইভ রিঅ্যাক্ট দিয়েছেন, ধন্যবাদ আপনাকে। এবার ফেসবুকে যারা দর্শক তাদের মধ্যে থেকে রয়েছেন বেনিয়ামিন বিশ্বাস। ইরান প্রথমে যদিও জর্ডান ও ইরাকের কুর্দি এলাকায় একটি মাত্র হামলা করেছে, কিন্তু তাতেও যথেষ্ট সফলতা পেয়েছে, সুতরাং এটা অনুশীলন চালানো উচিত নয় কি? মানে এটা তো ইরানের রেঞ্জের মধ্যে সবকিছু আছে, পরিকল্পনার মধ্যেই আছে। যখন আপনি ইরানকে ডিস্টার্ব করবেন, ইরান আপনাকে এমন ডিস্টার্ব করবে আপনার পৃথিবী ছেড়ে চলে যেতে হবে অন্য গ্রহে। এমডি জাহিদুল ইসলাম প্রিন্স লিখছেন, আপনাদের অনুষ্ঠানে বিবিসি, ভয়েস অব আমেরিকা, ডয়েচ ওয়েলে কাজ করে অনেক আগে সাংবাদিকদের বিশ্লেষণ দেখতে চাই এবং পর্দার আড়ালের এসব সাংবাদিকদের আপনাদের চ্যানেলে দেখতে চাই। কেন আমাদের আতিক ভাই কোনো অংশ কম নাকি? তারপরে ওনাদের সাথে অনেক সময় আমরা পাই মানে সামরিক ক্ষেত্রে যারা কাজ করেছেন অবসরপ্রাপ্ত, তাদেরও নিয়ে আসি, পুরাতন সাংবাদিকদের নিয়ে আসি। আসলে এনাদেরকে খুব একটা অ্যাভেলেবল এরা থাকেন না এবং দেশের বাইরে থাকেন, আর আমরা সরাসরি বসে, ওদের কাজের লিমিট এত বেশি যে 1 মিনিট এক্সেস করতে পারে না। আমাদের চুক্তির মধ্যে থাকে অফিসের অনুমতি ছাড়া বাইরে করতে পারবে না, এই একটা ঝামেলা। যদি আপনি বা ও ধরনের যদি কিনা এক্স থাকে, তাহলে মনে করেন আমরা অনুষ্ঠানে এনে আমরা বক্তব্য দিতে চাই, ওই ধরনের জুম মিটিং, আসলে জুম আলোচনা অতটা আপনাদের কাছে ভালো লাগবে না। তারপরে ধন্যবাদ আপনাকে, এত সুন্দর একটা পরামর্শ দিয়েছেন। সাদাত আকাশ লিখছেন, আমি সবসময় আপনাদের খবরের বিশ্লেষণ পছন্দ করি, ধন্যবাদ। আতিক ভাই, সংক্ষেপে ছুটির দিন, আমরা দর্শকদের বেশি বিরক্ত করব না। ইরানকে নিয়ে হরমুজ প্রণালীতে ওমানের সাথে আমরা একটু রাশিয়া ইউক্রেন উত্তর কোরিয়া ওই দিক ওটা দিয়ে তারপরে ইরান দিয়ে শেষ করে দেন আজকে। ইউক্রেনের যে গোয়েন্দা বাহিনী, তার যে কর্মকর্তা আন্দ্রি চেরনিয়াক, ইনি দাবি করেছেন যে উত্তর কোরিয়ার একটি ক্ষেপণাস্ত্র ইউনিট এখন রাশিয়ার পশ্চিমাঞ্চলে মোতায়েন শুরু হয়েছে। এই ইউনিটটি 6টি উৎক্ষেপণ ব্যবস্থা এবং 120টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থাকতে পারে। তার মানে সরাসরি একদম উত্তর কোরিয়ার সৈন্যরাই এই ইউনিটটি মেনটেন করবে এবং রাশিয়ান সৈন্যদের প্রশিক্ষণ দেবে। আচ্ছা, তো এইখানে এটার ইউক্রেনের গোয়েন্দা কর্মকর্তারা রয়টার্সকে, আর কি যার নাম বললাম, উনি রয়টার্সকেই তথ্য জানান এবং 2022 সালের এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে, ফেব্রুয়ারি থেকে
2023 সালের শেষ দিকে যুদ্ধ উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার শুরু করে রাশিয়া, এবং এবার যদি উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ইউনিট সরাসরি মোতায়েন হয় তাহলে মস্কো পিয়ংইয়ং এর সামরিক সম্পর্ক আরও একটা উচ্চ মাত্রা চলে গেল। একটা মজার জিনিস খেয়াল করেন, এই যে ইরান আমেরিকার যুদ্ধ, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, দুইটাই কিন্তু ফেব্রুয়ারি মাসে শুরু হয়েছে। ফেব্রুয়ারি মাসে সেটা, হ্যাঁ, ফেব্রুয়ারি 22 ফেব্রুয়ারি আর একটা 28 ফেব্রুয়ারি। ফেব্রুয়ারির কোনো বিশেষত্ব আছে আছে কিনা কিনা এটাও এটা অ্যাস্ট্রোনমিক্যাল ব্যাপার বা স্যাপার, তারা হয়তো গবেষণার বলতে বিষয়। পারবে। হ্যাঁ, তো এই ইউক্রেনিয়ানরা জানিয়েছে উত্তর কোরিয়া এর মধ্যে 40টি KN-23 ও KN-24 ক্ষেপণাস্ত্র রাশিয়া পাঠিয়েছে, এবং ওই যে 120টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র টোটাল, মানে এক একটা ইউনিটে থাকে 120 6টি উৎক্ষেপণ থাকতে পারে। তো মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক যে গবেষণা প্রতিষ্ঠান ফরেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের গবেষক রব লি বলেন, রাশিয়াকে উত্তর কোরিয়ার এই সহায়তা ইউক্রেনের জন্য বড় হুমকি, কারণ এই মুহূর্তে ইউক্রেনের এগুলো ঠেকানোর সব যন্ত্রপাতি আমেরিকা আমেরিকা নিয়ে ফেরত চলে দিয়ে গেছে। গেছে, তার মানে হ্যাঁ। উত্তর কোরিয়া এবং রাশিয়া মিলে যে হামলা করবে সেটা একদম একুরেট হবে আর কি, এবং ইউক্রেনের এই হামলা ঠেকানো এখন বড় দুর্বলতা, এবং কিয়েভের হাতে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের এই মুহূর্তে ব্যাপক ঘাটতি রয়েছে আর কি। তো এখন এইটা জার্মানির একটা নিউজ আছে, আমরা সবাই আচ্ছা, আমাদের বলে হ্যাঁ, আমরা ওই ইরান নিয়ে পড়ে থাকি, একটু ইউক্রেনেরও ওই একই কথা, মানে জার্মানির যে একটা বিমানবন্দর হুম। আছে আর কি, এইটা হলো লিপজিগ জি, বা হালে বলে, এই বিমানবন্দরটা দিয়েই মানে আপনার ন্যাটোর এটা একটা সেন্টার, ন্যাটো ঘাঁটি বলা জার্মান, মানে ওই বিমানবন্দর দিয়ে ওদের অস্ত্র টস্ত্র সৈন্য ট্রান্সফার আসা যাওয়া সেন্টার করে, আর কি, জি, মানে জি। ওইটা একটা এক ধরনের হাব, যোগাযোগ হাব। হ্যাঁ হ্যাঁ, যেটা তো এইখানে এই বিমানবন্দরে প্রচুর রোবট টোবট দিয়েও কাজ করে, মানে খুবই আধুনিক একটা বিমানবন্দর। তো এখানে মানে ওই এলাকার যে স্যাক্সন পুলিশ বলে আর কি, আচ্ছা। ওই অঙ্গরাজ্যের পুলিশ, যেমন নিউ ইয়র্ক NYPD নিউ ইয়র্ক, ওই স্যাক্সন পুলিশ আর কি। তো ওই রাতে, গত রাতে আর কি, ইউক্রেনের একটা কার্গো উড়োজাহাজের কাছে বিমানবন্দরের একটি কর্মী একটি বিস্ফোরক বোঝাই ড্রোন দেখতে পান, এবং ওই জার্মানির বিভিন্ন এলাকার আকাশে কিন্তু কয়েকদিন পর পরই এরকম অজ্ঞাত ড্রোন দেখতে পাওয়া যায়। তো এই বিস্ফোরক ড্রোনটা যদি ওইখানে বিস্ফোরণ হতো, কারণ ওইখানে আপনার ইউক্রেনের একটা কার্গো উড়োজাহাজ ছিল, তারপরে আপনার নানান ধরনের যেহেতু এখানে সামরিক ইকুইপমেন্ট জিনিসপত্র থাকতেই ছিল, পারে, হ্যাঁ। এটা কোনো অসম্ভব কিছু না, না। ওইটা বিমান একই সাথে সামরিক ঘাঁটি, বিমানবন্দর, জ্বালানি টার্মিনাল এবং সমুদ্র বন্দর ও লজিস্টিক্স প্রতিষ্ঠানের মতো আশেপাশে এলাকা আর কি, আশেপাশে। এবং তো এইটা কিন্তু বিস্ফোরকটা একটুর জন্য বিস্ফোরিত হয়নি, মানে বিমানে ঢাকা খেয়েছে কিন্তু ওর গতি ছিল না আর কি, যার ফলে বিস্ফোরিত হয়নি, এবং এটা উদ্ধারে রোবট দিয়ে পরে উদ্ধার করা হয়েছে। তো জার্মান পুলিশের ধারণা এসবের পেছনে রাশিয়ান এজেন্টদের হাত থাকতে পারে। তো এটা তো স্বাভাবিক, জার্মান পুলিশ কেন, এটা সাধারণ মানুষকে জিজ্ঞেস করলেও বলবে যে এটা রাশিয়ানদের হাত থাকতে পারে। তো এই এলাকাটা হলো পূর্ব জার্মানির মধ্যে পড়ছে আর কি। তো এখানে সামরিক বাহিনী, ন্যাটো মিত্ররা তাদের সামরিক পরিবহন সরঞ্জামগুলো পরিবহনে এই বিমানবন্দরটা ব্যবহার করে, এবং ইউক্রেনের আন্তনব এয়ারলাইন্সের একটি ঘাঁটিও এখন সেইখানে। হ্যাঁ, তো এই যে এই লজিস্টিক্স এবং DHL এর মতো গুরুত্বপূর্ণ আপনার কুরিয়ার সার্ভিসের একটা সার্ভিস, হাব আর কি। রাইট। তো এইটাতে যদি ধরেন কোনো রকমে এইরকম এই পার্কিং এর মধ্যে রাখা আন্তনব কার্গো উড়োজাহাজের কাছে যদি বিস্ফোরকটি বিস্ফোরিত হইতো, তাহলে কিন্তু এইটা একটা ভয়াবহ ব্যাপার ছিল পুরো ইউরোপের জন্য, ইউরোপীয় নিরাপত্তার জন্য, ন্যাটোর নিরাপত্তার জন্য। এটা মানে বৃহস্পতিবার আমরা বলি, মানে কিন্তু বুধবার রাত 1:55, মানে তাদের স্থানীয় সময়ের এই ঘটনাটা ঘটে। তো যাক, তার পরে ওইটা নিষ্ক্রিয় করে আবার যান চলাচল শুরু হয়। তো এখন ওই জার্মান কর্তৃপক্ষ কিন্তু খুবই সতর্ক এখন এইসব ব্যাপারে, এবং তাদের পুলিশ তদন্ত করে দেখছে যে বিষয়টা কি ঘটতে পারে। তো লন্ডনের যে কিংস কলেজের নিরাপত্তা বিষয়ক একজন অধ্যাপক পিটার নুমান, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে পোস্টে বলেছেন, 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ বাহিনীর পূর্ণমাত্রা আগ্রাসন শুরুর পর থেকেই জার্মানিতে এই ধরনের এই ড্রোনের আনাগোনা বেড়েছে। তার মানে এখন কিন্তু জার্মানির নিরাপত্তাটাও একটা এখন সারা দুনিয়া এখন এগুলো অদ্ভুত ব্যাপার, সবাই বিরোধী পক্ষকে দাবি করে ফেলে, কিন্তু আমরা এই মধ্যপ্রাচ্য বা পশ্চিম এশিয়ার যুদ্ধে দেখছি যে ইসরায়েল ফলস ফ্ল্যাগ অ্যাটাক করে নাম ফালাইছে হয় প্রতিরোধ যোদ্ধাদের, নাইলে ইরানের। ঠিক একই অবস্থা এখানে ঘটতে পারে, কোনো অসম্ভব কিছু। ইউরোপে তো ধরেন আপনার এই যে ইসরায়েলি সমর্থিত যারা বসবাস করে তারা তো অনেক আউট অফ কন্ট্রোল, মানে কাউকে নিয়ন্ত্রণ করা অনেক বেশি সক্রিয়, এবং তাদের উপর অনেকের কোনো কিছু করার থাকে না। তো এই হলো অবস্থা আর কি ওই দিকের। তো ইউরোপও কিন্তু এই মুহূর্তে একটা মানে আস্থা অবিশ্বাসের দোলাচলে আছে। যেমন
স্পেনকে ইটালি আক্রমণ করেছে এবং স্পেনও ইউরোপের অন্য শক্তিগুলোর সাথে একভাবে চলছে না, তাদের একটা মানে সমাজতান্ত্রিক ধারার রাজনীতিবিদরা আসছে, যদিও পুঁজিবাদী দেশ। আর পুরো অন্য ইউরোপ, মানে এই মুহূর্তে ইউরোপ একটা ছত্রভঙ্গ অবস্থা। এদিকে বুলগেরিয়া ইসরায়েলকে শেল্টার দিবে, আমেরিকাকে শেল্টার দিবে, তার মানে ইসরায়েল এই আপনার রাশিয়া তো এটা মেনে নিবে না। তারপরে পোল্যান্ডেরা আছে ঝামেলার মধ্যে। হ্যাঁ, পোল্যান্ড হলো পূর্ব জার্মানির মধ্যে, পূর্ব ইউরোপের মধ্যে শক্তিশালী দেশগুলোর মধ্যে অন্যতম। তো এইভাবে চলেছে, দেখা যাক এখন। আমরা একটু ইরানের লেটেস্ট কিছু বলে, আমাদের সময় চলে গেছে অনেক, আমি তারপরেও আপনাকে বলবো ইরান বিষয়ে তো লেটেস্ট কি আছে এটা দিয়ে শেষ করতে চাই। ইরান বিষয়ে আপনি আসলে যে ইরানের যে সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামি নিয়া, উনি নিয়া উনি বলেছেন যে আমরা যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত, আমাদের যুদ্ধ সক্ষমতা বাড়াচ্ছি এবং নতুন নতুন সমরাস্ত্র যোগ করছি আর কি। তো এর মধ্যে আপনার আরেকটা জিনিস, যে জার্মানি যেহেতু আসছিল, জার্মানির যে চ্যান্সেলরের মুখপাত্র স্টিফেন হেভিস্টেইট, উনি বলেছেন যে আইসিসির যে ওয়ারেন্টভুক্ত আসামি হলো নেতানিয়াহু, সে যদি জার্মানির কোনো ভূখণ্ডের আশেপাশে আসে তাহলে আমরা তাকে অবশ্যই আটক করব। তো এইটা কিন্তু তার জন্য একটা কূটনৈতিক বিপর্যয় ইসরায়েলের জন্য, ধীরে ধীরে প্রতিদিন কিন্তু একটু একটু করে বাড়ছে। মানে এটা কিন্তু একসময় যখন যোগ করবেন তখন অনেক বড় হয়ে যাবে। তারপরে ইসরায়েলের যে নাগরিকরা এখন যেহেতু একটু সুস্থ অবস্থায় আছে, সমানে মানে যাদের সামর্থ্য আছে, এবং আপনি জানেন যে ইসরায়েলের অধিকাংশ নাগরিকই দ্বৈত নাগরিক, যাদের অন্য দেশে সেটেলমেন্ট আছে তারা কিন্তু ধীরে ধীরে ইসরায়েল ছাড়তেছে। তো ইসরায়েলের জন্য এইটাও একটা প্রশ্ন। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো যেটা জানিয়েছে, গত এক সপ্তাহের মধ্যে 3 জন ইসরায়েলি সেনা নিজেদের শেষ করে দিয়েছে। তো এই হারটা কিন্তু ইসরায়েলি আর্মির মধ্যে ব্যাপক বৃদ্ধি পাচ্ছে, মনস্তান্ত্রিক ইতে থাকে তারা। এবং আরেকটা যেটা ডেঞ্জারাস খবর হলো, সেটা গত বুধবার রাতেই ইসরায়েলিরা সরকারি পর্যায়ে তারা আল আকসা মসজিদ কম্পাউন্ড এটা পুরোটাই দখল নেওয়ার চিন্তা করতেছে। এতদিন যেমন এটা জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ, তার নেতৃত্বে একটা কমিটির কাছে ছিল। তো জর্ডানের বাদশাহ আবদুল্লাহ এখন এটা তুরস্ক, পাকিস্তান এবং মুসলিম বিশ্বের অন্য দেশগুলোকে জানাচ্ছেন এই ব্যাপারে পদক্ষেপ নিতে। তো উনি তো ইসরায়েলের পকেটে, তো উনি আবার অন্যদেরকে কেন নিজে করতে পারবে না, তারপরে ওর মুখ রক্ষার জন্য আর কি। আর আরেকটা জিনিস আপনি দেখতে পাবেন যে এখন এই যে তুরস্ক পক্ষ থেকে বলা হয়েছে, তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে, যে এই যে লেবানন নিয়ে জটিলতা চলতেছে, লেবাননে তো জাতিসংঘের একটা ইউনিট আছে, তারা যদি চলে যায় সেইখানে নিরাপত্তা মিশনে দায়িত্ব পালন করতে চায় তুরস্ক নিজে আগ্রহ প্রকাশ করেছে। এখন বাদবাকি বিশ্ব, ইসরায়েল এটা কিভাবে নিবে, অন্য দেশগুলো কিভাবে নিবে, ইসরায়েল কিছুটা রাজি হইতে পারে, কারণ তুরস্ক তো তাদের কিছুটা বন্ধু, কিন্তু এখনো ওই পর্যায়ে বিশ্বাসটা অর্জন করতে পারে না। আরো একটা বিষয় আপনি খেয়াল করবেন, মানে এই যে টাইমস অফ ইসরায়েলের তথ্য অনুযায়ী কাতারে আপনি জানেন যে এই যে ফিলিস্তিনি যে মিশর সীমান্ত সংলগ্ন এলাকার লোকদের যে সংগঠন, ওইটার কার্যক্রম ওইখান থেকেই চালাতো। তো তারা এখন কাতার থেকে বেশ কিছু কার্যক্রম তুরস্কে স্থানান্তর করতেছে বলে টাইমস অফ ইসরায়েল বলেছে। কারণ কি, যে ওই সংগঠনের যে নতুন প্রধান নির্বাচিত হয়েছেন খলিল আল হাইয়ার, তার ব্যাপারে, তাকে নির্বাচিত করার ব্যাপারে কাতারের আপত্তি ছিল, যার ফলে এই সমস্যাটা তৈরি হয়েছে। তো তারা এখন তুরস্কেও থাকবে, কাতারেও থাকবে, যখন যেদিকে প্রয়োজন ওদিকে থাকবে। এই হলো মোটামুটি এই অবস্থা। আর হরমুজে তো ইরান ওমানের সাথে প্রায় একটা চুক্তির দ্বার প্রান্তে, ফাইনাল হয়তো তারা যে কোনো সময় ঘোষণা দিবে যে কোন দিক দিয়ে যাবে, মানে পুরো নিয়ন্ত্রণটা ইরানের হাতে থাকবে। ওমান একটা সাথে থাকলো আর কি, বিনিময়ে কিছু পয়সা টয়সা পাবে। এই হলো। আর আরেকটা জিনিস যেটা না বললেই নয়, গত 2-3 দিন যাবত কিন্তু এটা আলোচনায়, যে পরশুদিন দিল্লিতে আমাদের পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী, উনি একটা সংবাদ সম্মেলনে অডিও বার্তা দিয়েছেন, কিন্তু এই অডিও বার্তা নিয়ে আবার ধূম্রজাল তৈরি হয়েছে, কারণ উনি যে কথাগুলো বলেছেন সব আগের কথা, নতুন কোনো শব্দ নাই। এই জন্য কেউ কেউ বলছেন এটা এআই জেনারেটেড, এবং কোন ভারতীয় সামাজিক মাধ্যমে বলা হয়েছে যে উনি আসলে মারা গেছেন। মারা গেছেন না বেঁচে আছেন, এটা উনি মানে ওই নেতানিয়াহুর মতো অবস্থা, মনে আছেন 4 আঙ্গুল। হ্যাঁ। তো এই অবস্থা, এটা ছড়ে গেছে এবং এই প্রবলেম হয়েছে। এবং ভারতে এর মধ্যে আরেকটা আইন পাস হয়েছে, যে এই যে এনজিও যারা কাজ করে বিদেশি ফান্ড আনতে গেলে খুব প্রবলেম। তো শশী থারুর, যে ভারতের খুব আলোচিত রাজনীতিক, উনি বলেছেন যে এইটা কিন্তু মানে ভারতের জন্য খুব প্রবলেম হবে, কারণ ভারত কিন্তু আসলে কোনো উন্নত রাষ্ট্রও না, খুব ধনী রাষ্ট্র না, দরিদ্র রাষ্ট্র। তো এইখানে যে বাইরে থেকে ডোনেশন আসে, এটা দিয়ে অনেক দরিদ্র মানুষের জীবন মানের, শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য, এগুলো সেইটা বাধাগ্রস্ত হবে। আর
এই যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী উনি যে বলছেন, উনি অবশ্যই এটা বলছেন যে সময় হলে ফিরবেন আর কি। এখন কিন্তু আবার উনি সরে গেছেন ডিসেম্বর থেকে। ডিসেম্বর থেকে। হ্যাঁ, তার মানে এই যে দেখেন সব কিন্তু ক্যামোফ্লাজ। ওই যে মৃত্যুর ঘটনাটা তারে বলা হয়েছে দিল্লির কোনো এক কবরস্থানে গোপনে তার পরিবারের ২-১ জন সদস্য। আবার অনেকে বলে তাকে ৩ বার তার বাসস্থান থেকে চেঞ্জ করা যায়। অনেক এইটা তো আইন চেঞ্জ করে, এটাই খুবই স্বাভাবিক। আপনি যখন হিডেন নিরাপদ থাকবেন তখন আপনার নিরাপত্তার জন্য সবসময়, কারণ কোনো না জায়গা কোনো চেঞ্জ সময় এটা শর্ট আউট হয়ে যায় এক্সপোজ যে হয়ে এই যায়। জায়গায় কি আশেপাশের লোকজনই চিন্তা করে এটা কে কে এত নিরাপত্তা। আচ্ছা। আর আরেকটা বিষয় আপনি খেয়াল দেখেন যে এত ঘটনা ঘটতেছে বাংলাদেশ ভারতে, এবং ভারতের কাছে কিন্তু বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভারতের হাই কমিশনারকে এই আগেই ডেকে সতর্ক করা হয়েছিল যে এই ধরনের জি, কোনো, এবং ওনারা বলছিল যে না আমরা এটা না আমরা দেব করতে দেব না। হ্যাঁ, কিন্তু তারপরেও তারা এটা করতেছে, মানে তারা কিন্তু ডাবল স্ট্যান্ডার্ড। হ্যাঁ, মুখ দিয়ে এক কাজে আরেক, তো এদেরকে বিশ্বাস করা যায় না। এবং এই ঘটনার পর কিন্তু আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় খুব কঠোর বিবৃতি দিয়েছে। হ্যাঁ, এবং যতই হোক বাংলাদেশ কিন্তু এটা টলারেট করছে না। এক আরেকটা জিনিস দেখেন, ওই দেশে কিন্তু আমাদের আরেক মানে বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন, এই মহিলা পালিয়ে আছেন। হ্যাঁ, তাকে তারা আশ্রয় দিয়ে রেখেছে। মানে বাংলাদেশের যা তো ক্ষতিকারক এলিমেন্ট সব কিন্তু ভারত আশ্রয় দেয়। হ্যাঁ, আমাদের যে এক সময় পার্বত্য চট্টগ্রামের যে বিদ্রোহীরা ছিল, হ্যাঁ, উপজাতি বিদ্রোহী, এদেরকেও তারা ওই পাশে রেখে প্রশিক্ষণ দিচ্ছে, অস্ত্র দিচ্ছে, তারপর বাংলাদেশে ঢুকেছে। আবার এরা এখন আবার বলে যে আমরা তাদের তো এই যে দেখেন এই তসলিমা নাসরিনকেও ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতে বেরছে, তার সেদিন এক সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন উনি, তখন সেইখানে তাকে কিন্তু একদল সাংবাদিক, ভারতীয় সাংবাদিকই, বাংলাদেশে এই সারা ভারতে যে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এগুলোর ব্যাপারে প্রশ্ন করেন। তারপরে বাংলাদেশ সীমান্ত দিয়ে যে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুষবে যেগুলা, উনি এই ব্যাপারে ওনার তখন চেহারা কালো হয়ে যায় এবং কোনো জবাব দিতে পারেননি, তখন এড়িয়ে যান। তো এই হলো আর কি। আপনি যদি প্রতিবাদী লেখিকা হন বা স্যার, আমি আপনি তো পৃথিবীর সব জায়গারই নির্যাতনের প্রতিবাদ করবেন, কিন্তু এই যে উনি ওখানে আশ্রয় আছে জামাই আদর তো না, মানে স্ত্রী আদর আছে। যাক, এটা কিছু করার নেই, শুভ বুদ্ধি উদয় হোক। তো এদিকে কিন্তু আবার ওই যে মার্কিনীদের বিভিন্ন মানে সংবাদ মাধ্যমে এখনো কনফার্ম করেনি, মার্কিন বিভিন্ন যে সামাজিক মাধ্যমে দেখা যাচ্ছে যে আমেরিকার আসলে আরো সফটনেস দেখা যাচ্ছে। তারা ওই যে ইরানের যে বিপ্লবী বাহিনী, এগুলো রিলেটেড বিভিন্ন সংস্থা, বেশ ৩-৪টি সংস্থার উপর থেকে তাদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করার কথা চিন্তা করছে বা করে ফেলেছে, এই ধরনের কথা ঘোষণা আসা বাকি আছে। অফিসিয়ালি ইরানের পক্ষ থেকে বা আমেরিকানদের পক্ষ থেকে কোনো কনফার্ম সম্ভবত যে যদি চুক্তিটা হয়, চুক্তিটা দেখবে তারপরে তারা এই করবে, মানে এতটাই অবস্থা খারাপ যে চুক্তি তো ওই যে আমি আপনার গতকাল বলেছিলাম যে ওয়াল স্ট্রিট জার্নালের মাধ্যমে তারা তাদের কথাগুলো জানান দেয়, আমাদের এই বিষয়টা একটু আলোচনা করে। এটা আবার ইরানের কাছে থ্রো করে সেটা পাকিস্তানের মাধ্যমে। যাক, যে করে হোক শান্তি আসা দরকার, কিন্তু সম্ভাবনা মানে স্বাভাবিকভাবে এই শান্তির সম্ভাবনা খুব কম, কারণ প্রথমত মার্কিনীরা তাদের বিশ্বাসযোগ্যতা তৈরি করতে পারেনি না, তারা ফিলিস্তিনে পেরেছে, সেইখানে ইসরায়েলের সাথে তারা যে চুক্তি করিয়েছে সেই চুক্তির পরে কিন্তু ইসরায়েল কিছুই মানে না, একদিনও মানে হামলা শেষ হয়নি। তারপরে আপনার একই অবস্থা দেখেন লেবাননকে তারা করছে কি, লেবাননের যে সরকার পক্ষ তাদেরকে তারা টেকনিক্যালি ইরান থেকে একটু সরায় যে হ্যাঁ আসেন আমরা একটু আলোচনা করি, কিন্তু সেটার কিন্তু কোনো অগ্রগতি নাই। এবং বিষয়টা এরকম, মানে লেবাননের সরকার কিরকম, আসেন আপনার হাত বাঁধি, আপনার পাও বাঁধি, আপনাকে ঝুলাই পিটাই, আপনি কোনো শব্দ করবেন না, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আমি ভালো আছি, এইটাই হলো চুক্তি। মানে তারা প্রতিদিন লেবাননে এই ধরনের অত্যাচার করবে, কিন্তু লেবানন কোনো কথা বলতে পারে না। কথা বলে ওটা এইটাই লেবাননের যে প্রতিরোধ শক্তি অক্ষ, তারা এটা কখনো মানছে না। এবং ওই যে ফিলিস্তিনের যে প্রতিরোধ শক্তির কথা বলা হয়েছিল যে তারা যুদ্ধবিরতিতে তারা অস্ত্র সমর্পণে রাজি আছে, এটা কিন্তু একদম এখন জানা গেছে যে পুরো ভুয়া নিউজ। মানে এটা পশ্চিমারা এবং ইসরায়েলপন্থী মিডিয়াগুলো এটা উদ্দেশ্যপূর্ণভাবে তারা কখনোই অস্ত্র সরাসরি কথা বলেন। ধন্যবাদ আতিক ভাই, ছুটির দিনে আমাদের সময় দিয়েছেন বলে। সুপ্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠানগুলা সম্পূর্ণ দেখে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আমাদের এখানে কিছু জানতে চাইলে আমাদের কমেন্টে জানাবেন। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে কিছু নাম্বার দেওয়া আছে, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। আর পৃথিবীর কোন প্রান্ত থেকে আমাদের সঙ্গে লাইভে যুক্ত হয়েছিলেন সেটা কমেন্টে লিখে আপনার নাম সহ জায়গার নাম পাঠিয়ে দেবেন। এবার আজকের মতো অনুষ্ঠানটা এখানে শেষ করছে। দেখা হবে আগামীকাল একই সময় একই চ্যানেলে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।